চ্যানেলে নবম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে 25 নং ক্লাসে আছি। আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট, ব্যাখ্যামূলক পাঠ্যের মাধ্যমে একটি যাত্রা। তো এখানে আমরা 9.3.1 এর বাকি অংশটুকু 9.3.2, 9.3.3, 9.4.1, 9.4.2, 9.4.3 এর অংশটুকু নিয়ে আমাদের আজকে এই ক্লাসটি, এবং এটি এই অধ্যায়ের শেষ ক্লাস। তো আমরা শুরু করি। এটা হচ্ছে মূলত আগের যে একটা অ্যাক্টিভিটি ছিল, সেটা হচ্ছে 9.3.1 এর দ্বিতীয় অংশটা আমরা পড়ছি এখানে। এক্সপ্লেনেটরি টেক্সট জেনারেলি গো বিয়ন্ড সিম্পল ডেসক্রিপশন। ব্যাখ্যামূলক লেখাগুলি সাধারণত সহজ বর্ণনার বাইরে চলে যায়। ইনফরমেশন অ্যাবাউট কজেস অ্যান্ড মোটিভস অ্যান্ড রিজনস আর ইনক্লুডেড হিয়ার। কারণ, উদ্দেশ্য, তারপরে হচ্ছে এখানে লক্ষ্য সম্পর্কে এখানে অনেক তথ্য করা হয় আর কি, যুক্ত করা হয়। Explanations and reports sometimes remain incomplete when students are asked to explain. ব্যাখ্যা এবং প্রতিবেদনগুলি কখনো কখনো অসম্পূর্ণ থেকে যায় যখন শিক্ষার্থীদেরকে ব্যাখ্যা করতে বলা হয়। They provide a report, what happened, but fail to explain how and why. তারা একটি প্রতিবেদন দেয় কি ঘটেছিল, কিন্তু কিভাবে এবং কেন তা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়। The purpose of an explanatory text is to explain how and why. That means to explain why something is the way it is. একটি ব্যাখ্যামূলক পাঠের উদ্দেশ্য হলো কিভাবে তা বা কেন তা ব্যাখ্যা করা, যার অর্থ কোনো কিছু কেন এরকম হয় তা ব্যাখ্যা করা। Some elements of an explanatory text. একটি ব্যাখ্যামূলক পাঠ্যের কিছু উপাদান হলো a title using why and how that demands an explanation should be chosen for this text. এই পাঠ্যের জন্য একটি শিরোনাম বেছে নেওয়া উচিত যেখানে কেন বা কিভাবে এর ব্যাখ্যা প্রয়োজন তা ব্যবহার করা হবে। The title of the text written in bold letter, what does it mean to be a responsible student, clearly defines that the text is on how a student can be responsible. একজন দায়িত্বশীল ছাত্র হওয়ার অর্থ কী, লেখাটির শিরোনামটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে যে পাঠ্যটি কীভাবে একজন শিক্ষার্থী দায়বদ্ধ হতে পারে। আমরা এর আগে যখন একটা টেক্সট পড়ছিলাম, মানে এই অ্যাক্টিভিটিতেই, সেখানে দেখেছি একটা বড় একটা লেখা ছিল, ওখানে লেখা ওটার নাম ছিল হোয়াট ডাজ ইট মিন টু বি এ রেসপন্সিবল স্টুডেন্ট। তো ওখানে দেখানো হয়েছে আর কি যে আসলে শিরোনামটাই হবে এমনভাবে লিখতে হবে যেটা দেখেই বুঝতে পারা যাবে যে আসলে এটা কী নিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। লেখা একটা, শিরোনাম হবে অন্যরকম, ব্যাপারটা মোটে এমন হবে না। An explanatory text is usually written in simple present tense. একটি ব্যাখ্যামূলক পাঠ্য সাধারণত সাধারণ বর্তমান কালে লেখা হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়। The whole text on the responsibilities of a student is written in simple present tense or present indefinite tense. Notice the underlined verbs in the text. শিক্ষার্থীদের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ পাঠ্যটি সাধারণ বর্তমান কালে লেখা হয়। পাঠ্যের আন্ডারলাইন করা ক্রিয়াগুলো লক্ষ্য করুন। তোমাদের সামনে যদি বই থাকে, তুমি দেখো ওই যে আমাদের ওখানে কিছু শব্দ আন্ডারলাইন করা, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, টেম্পোরাল used in an explanatory text. আছে কিছু ফার্স্ট, দ্যাট, ফাইনালি, এগুলো কি বলা হচ্ছে টেম্পোরাল কানেক্টিভস। তারপর আছে ক্যাজুয়াল কানেক্টিভস, লেখার মধ্যে সাধারণত থাকে, ব্যবহার ক্ষেত্রে মানে অনুযায়ী চলে আসে। সো বিকজ অফ টেক্স। তো ক্যাজুয়াল সংযোজকগুলো হচ্ছে এইগুলো ব্যাখ্যামূলক টেক্সটে। You can see the
পাঠ লিখতে এগুলো ইটালিক করে দেওয়া হয়। ইটালিক মানে হচ্ছে এগুলো একটু হয়ে থাকে, তাই না? In an explanatory text, the first paragraph is used to introduce what will be explained. একটি কি করা হবে তাতে কি text you qualities জন্য কারণ তো বলে নিচ্ছি, এখন আমরা যে এক্সপ্লেনেটরি টেক্সটের বৈশিষ্ট্যটা পড়ছি এটা পুরোটা নির্ভর হচ্ছে যে আগে যে আমাদের বড় একটা টেক্সট আমরা পড়ছিলাম গত ক্লাসে, সেটা আবার লাগবে, সেটা দেখে দেখেই মূলত এই জিনিসগুলো বের করতে হবে। প্রদত্ত পাঠ্যের প্রথম অনুচ্ছেদটি আবার পড়ুন এবং আপনি জানতে পারবেন যে একজন ছাত্রের কী কী গুণাবলী থাকা উচিত। প্রথমটা হচ্ছে টেক্স ওনারশিপ অফ হিজ অর হার স্টাডি, তার অধ্যয়নের মালিকানা গ্রহণ করে, কন্ট্রিবিউটস টু দ্য লার্নিং এনভায়রনমেন্ট, শেখার পরিবেশে অবদান রাখে, প্রায়োরিটাইজ অ্যাটেন্ডিং ক্লাসেস, শ্রেণীতে উপস্থিতিকে অগ্রাধিকার দেয়, শোস ওপেননেস টুয়ার্ডস কনস্ট্রাকটিভ ফিডব্যাক, গঠনমূলক প্রতিক্রিয়ার প্রতি উন্মুক্ততা দেখায়, টেক্স একাডেমিক চ্যালেঞ্জেস, একাডেমিক চ্যালেঞ্জ গ্রহণ করে। একাডেমিক চ্যালেঞ্জ কোনগুলো? ওই পড়াশোনার ক্ষেত্রে বইয়ের ইংরেজি বই, অঙ্ক বই, বিজ্ঞান বই মনে করো যেগুলো পড়া আছে সেগুলোতে সে চ্যালেঞ্জ গ্রহণ করে, সেগুলো ভালো পারবে, ভালো বুঝবে, পরীক্ষা হোক আর মূল্যায়ন হোক সে এখানে ভালো করবে। এটাই হচ্ছে যে একাডেমিক চ্যালেঞ্জ গ্রহণ করা। ম্যানেজ টাইম ইফেক্টিভলি, সময়কে কার্যকরভাবে পরিচালনা করা। সময় কার্যকরভাবে কীভাবে পরিচালনা করে? যে কখন পড়বে, কখন খেলবে, কখন ঘুমাবে, এটা হচ্ছে টাইম বাজেটিং করতে পারাটা। So the first paragraph is clearly explained to introduce the topic. সুতরাং প্রথম অনুচ্ছেদটি বিষয়টির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। Necessary information about how and why things happen should be included and checked. জিনিসগুলো কিভাবে এবং কেন ঘটে সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করা এবং পরীক্ষা করা উচিত। The information about causes or reasons, that means how a student can be responsible, are included in the text such as a student requires. কারণ সম্পর্কে তথ্য যার অর্থ একজন শিক্ষার্থী কিভাবে দায়বদ্ধ হতে পারে পাঠ্যের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন একজন শিক্ষার্থীর প্রয়োজন। এই যে এখন আমাদেরকে মানে ব্যাখ্যা করা, সোজা কথা এই জিনিসটা ভালো করে বুঝো, যেটা এক্সপ্লেনেটরি টেক্সট ব্যাখ্যা করা, তো কারণগুলো একটা স্টুডেন্ট কি কারণে রেসপন্সিবল হতে পারে সেটা কারণটা এখানে দেখানো আছে। কোথায় দেখানো আছে দেখো তো, দেখো, টু ডেভেলপ টাইম ম্যানেজমেন্ট স্কিল, সময় ব্যবস্থাপনার দক্ষতা বিকাশ, টু অ্যাভয়েড ডিলে, বিলম্ব এড়াতে, টু আস্ক কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞেস করতে, টু শেয়ার আইডিয়াস, ধারণা ভাগ করে নিতে, টু সিক হেল্প অর সাপোর্ট হয় নিডেড, প্রয়োজনে সহায়তা বা সমর্থন চাইতে। ঠিক আছে, এই যে ব্যাখ্যা করা একটা জিনিস, এই যে পয়েন্ট করে করে ব্যাখ্যা করা, এটাও এক্সপ্লেনেটরি টেক্সটের একটা বৈশিষ্ট্য। An explanatory text needs to include examples, illustrations or case studies to help the reader visualize and understand. পাঠককে কল্পনা করতে এবং বুঝতে সাহায্য করার জন্য একটি ব্যাখ্যামূলক পাঠ্যে উদাহরণ, চিত্র এবং কেস স্টাডি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। The responsibilities of a student are defined in the text by giving many examples. পাঠ্যে অনেক উদাহরণ দিয়ে একজন শিক্ষার্থীর দায়িত্বগুলি সংজ্ঞায়িত করা হয়েছে। ওকে, 9.3.2-তে আমরা যদি দেখি, read the text and discuss in groups and pairs to find out the elements and writing techniques of an explanatory text, then fill up the following. Read. The first one is done for you. একটি ব্যাখ্যামূলক পাঠ্যের উপাদান এবং লেখার কৌশলগুলি খুঁজে বের করতে নিচে যে লেখাটা পাঠ্যটা আছে সেটা পড়ুন এবং দল বা জোড়ায় আলোচনা করুন। তারপর নিচের গ্রিডটি পূরণ করুন। প্রথমটি আপনার জন্য করা হয়েছে, হোয়াই ইজ ওয়াটার রিসাইকেলড, পানি কেন পুনর্ব্যবহার করা হয়, পানি রিসাইকেল কেন করা হচ্ছে। ধরো পানি রিসাইকেল কী করে, সাগর থেকে যে পানি তোলা হয় এটা সাথে সাথে তো একজন মানুষ খেতে পারবে না, সাগরের পানি লবণাক্ত, এই পানিটা মানুষ খেলে ডায়রিয়ায় মারা যাবে। তো এটাকে আবার তোমার যে ভালো করে পরিশোধন করে আবার পানিটা খাওয়ার উপযুক্ত করা, এটা হচ্ছে রিসাইক্লিং। তো বলা হচ্ছে পানি কেন পুনর্ব্যবহার করা হয়, আমরা এখন এটা নিয়ে যে লেখাটা আছে সেটা পড়ি। The water cycle is continuous process through which water circulates through the earth.
জলচক্র একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া যার মাধ্যমে পৃথিবীর মধ্যে দিয়ে জল প্রবাহিত হয়। It involves several stages that help to maintain balance of water distribution. এর মধ্যে বেশ কয়েকটি পর্যায় রয়েছে যা জল বিতরণের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। Water is constantly recycled to sustain life and support various ecosystems. জীবন বজায় রাখতে এবং বিভিন্ন বাস্তুতন্ত্রকে সমর্থন করার জন্য জল ক্রমাগত পুনর্ব্যবহার করা হয়। Firstly, the sun's heat causes water from oceans, lakes and rivers to evaporate, turning into water vapor. প্রথমত সূর্যের তাপ সমুদ্র, হ্রদ এবং নদীর জলকে বাষ্পীভূত করে জলীয় বাষ্পে পরিণত করে। Secondly, as water vapors rises into the atmosphere, it cools down and condenses into little droplets, forming clouds. দ্বিতীয়ত জলীয় বাষ্প বায়ুমণ্ডলে উত্থিত হওয়ার সাথে সাথে এটি শীতল হয়ে যায় এবং ছোট ছোট বিন্দুতে ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে। When the water droplets in clouds become too heavy, finally they fall onto the ground in the form of rain and snow. যখন মেঘের মধ্যে জলের ফোঁটাগুলি খুব ভারী হয়ে যায়, অবশেষে সেগুলো বৃষ্টি এবং তুষার আকারে মাটিতে পড়ে যায়। After that, the rainwater that is not absorbed in the ground and by plants flows over the land as runoff. It flows to rivers and streams and eventually makes its way back to the oceans. এরপর যে বৃষ্টি জল মাটিতে এবং গাছপালা দ্বারা শোষিত হয় না তা জমির উপর দিয়ে প্রবাহিত হয়। এটি নদী এবং স্রোতে প্রবাহিত হয় এবং অবশেষে মহাসাগরে ফিরে যায়। The water cycle plays a vital role in regulating temperature and weather patterns on Earth and the overall balance of Earth's ecosystems. পৃথিবীর তাপমাত্রা এবং আবহাওয়ার ধরন এবং পৃথিবীর বাস্তুতন্ত্রের সামগ্রিক ভারসাম্য নিয়ন্ত্রণে জলচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Elements of explanatory text, examples in the text. দেখো প্রথমে একটা কলামে একটা ব্যাখ্যামূলক পাঠের কিছু উপাদান লেখা হয়েছে, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো লেখা হয়েছে। পরে ওকে আমরা এখন যে লেখাটা পড়লাম উপরে, এই যে যেটা পড়েছি উপরে, তার থেকে কিছু বৈশিষ্ট্য অনুযায়ী বাক্য লিখতে বলেছে এখানে। তো আমরা লিখি, দেখো, দ্য টেক্সট ইজ রিটেন ইন প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। লেখাটি সাধারণ বর্তমানকালে লেখা হয়েছে। দ্য ভার্ব শোস দ্যাট, লাইক, ইনভলভস, কজেস, রাইজেস, কুলস এটসেট্রা, এগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যে ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কেবল মূল ভার্বের সাথে এস বা এস যোগ হয়। দ্য টেক্সট ইউজেস এ টাইটেল, হোয়াই অর হাউ। পাঠ্যটিতে কেন বা কিভাবে শিরোনাম ব্যবহার করা হয়েছে। হোয়াই ইজ ওয়াটার রিসাইকেলড। এই হোয়াই খেয়াল করে দেখো, লেখার মধ্যে একটা যে হোয়াই থাকে, প্রশ্ন করা হয় থাকে। এটা ব্যাখ্যামূলক লেখা, ব্যাখ্যা করার আগে একটা প্রশ্ন করা হয়। তো এটা কোথায় আছে? হোয়াই ইজ ওয়াটার রিসাইকেল, কেন জল পুনর্ব্যবহার করা হয়। ফার্স্ট প্যারাগ্রাফ ইন্ট্রোডিউসেস দ্য টপিক। প্রথম অনুচ্ছেদে বিষয়টির পরিচয় দেওয়া হয় সাধারণত। দেখো কোথায় দেওয়া হয়েছে? ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ সামস আপ দ্য হোল টেক্সট। খুব স্বাভাবিক, একটা ইন্ট্রোডাকশন মধ্যে পুরো অনুচ্ছেদটি সারসংক্ষেপ বলা হয়ে থাকে। কোন অংশটা আমরা যদি এটা নিয়ে আসি, দেখো তো এই যে প্রথম লাইনটা এখানে, দ্য ওয়াটার সাইকেল ইজ কন্টিনিউয়াস প্রসেস থ্রু হুইচ ওয়াটার সার্কুলেটস থ্রু দ্য আর্থ। এই লাইনটাকে আমরা এখানে তুলে নিয়ে আসতে পারি তোমাকে সহজে বোঝার জন্য। এই যে অংশটা এখন আমি এখানে লিখতেছি, ডট এই যে দিলাম এখানে, দেখো, দ্য ওয়াটার রিসাইকেল ইজ কন্টিনিউয়াস প্রসেস থ্রু। এই প্রথম লাইনটাই হচ্ছে, প্রথম লাইনটাইকে মূলত বলা হচ্ছে পুরো বিষয়টাকে ইন্ট্রোডিউস করছে। প্রথম লাইনটাই বোঝাতে চাচ্ছে যে এখানে জলচক্র নিয়ে, পানিচক্র নিয়ে আলোচনা হবে। আচ্ছা, তাহলে আমরা দিলাম টেম্পোরাল কানেকটিভস আর ইউজড। টেম্পোরাল কানেকটিভস কোনগুলো? ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি, হ্যাঁ, এগুলো হচ্ছে টেম্পোরাল কানেকটিভস। আচ্ছা, আর পার্মানেন্ট কোনগুলো বা ক্যাজুয়াল কোনগুলো? ক্যাজুয়াল যেগুলো সেগুলো হচ্ছে সো, অ্যান্ড, অর, বাট, ইয়েট, সেগুলো। আচ্ছা, ইনক্লুডস এক্সাম্পল, উদাহরণ থাকবে, অবশ্যই উদাহরণ থাকবে। তো মানে ব্যাখ্যামূলক লেখায় তো উদাহরণ থাকতেই হবে, কারণ হচ্ছে নইলে তো ব্যাখ্যা হচ্ছে না একটা জিনিসের। When the water droplets in the clouds becomes too heavy, finally they fall to the ground in the form of rain, snow. যখন মেঘের মধ্যে জলের ফোঁটাগুলি খুব ভারী হয়ে যায়, অবশেষে সেগুলো বৃষ্টি এবং তুষার আকারে মাটিতে পড়ে যায়। এটা হচ্ছে উদাহরণ, তাই তো?
কনক্লুডিং স্টেটমেন্ট মানে উপসংহারমূলক বিবৃতি, সেটা হচ্ছে দ্য ওয়াটার সাইকেল প্লেস এ ভাইটাল রোল ইন রেগুলেটিং টেম্পারেচার অ্যান্ড ওয়েদার প্যাটার্নস অন আর্থ অ্যান্ড দ্য ওভারঅল ব্যালেন্স অন দ্য আর্থস ইকোসিস্টেমস। পৃথিবীর তাপমাত্রা এবং আবহাওয়ার ধরন এবং পৃথিবীর বাস্তুতন্ত্রের সামগ্রিক ভারসাম্য নিয়ন্ত্রণে জলচক্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 9.3.3 Read the following dialogue and act out in pairs. Then write in short text on why is AI discussed nowadays. নিচের সংলাপটি পড়ুন এবং জোড়ায় জোড়ায় অভিনয় করুন। তারপরে একটি ব্যাখ্যামূলক পাঠ্যের উপাদানগুলো অনুসরণ করে আজকাল কেন এআই নিয়ে আলোচনা করা হয়। এআই মানে কি? এআই মানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই না? কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে যে বুদ্ধিমত্তা মানুষের মাথায় নয়, যন্ত্রের মধ্যে দেয়া থাকে, মেমোরি কার্ডের মধ্যে দেওয়া থাকে, সেই অনুযায়ী এটা কাজ করতে পারে। Following the elements of an explanatory text, later submit a copy of your text to the teacher and after peer checking. পরে পিয়ার চেকিং এর পরে আপনার পাঠ্যের একটি অনুলিপি শিক্ষকের কাছে জমা দেন। পিয়ার চেক মানে কি? এই যে ধরো গ্রুপের মধ্যে আমার যে গ্রুপে আছে, আমি সেই গ্রুপের লেখাটা আমি দেখাবো আমাদের পাশের যে গ্রুপটা আছে তাদের সাথে, অথবা আমার গ্রুপের মেম্বার ও আমার পিয়ার হতে পারে, সে একজন লিখলো বাকিরা দেখলো, এটা পিয়ার চেকিং হতে পারে। আচ্ছা, এখন আমরা পড়ি। এখানে দুজন মানুষ কথা বলছে, একজন নাম হচ্ছে আবিরা আর একজন নাম হচ্ছে আরিশা। আবিরা বলছে, আই হ্যাভ বিন হিয়ারিং এ লট অ্যাবাউট এআই লেটলি, হোয়াট এক্স্যাক্টলি ইট ইজ। আমি সম্প্রতি এআই সম্পর্কে অনেক কিছু শুনেছি, এটাই আসলে কি? আরিশা বলছে, এআই স্ট্যান্ডস ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। ইটস এ ফিল্ড অফ কম্পিউটার সায়েন্স দ্যাট ফোকাসেস অন creating intelligent machines that can perform tasks that require human intelligence. এটি কম্পিউটার বিজ্ঞানের একটি ক্ষেত্র যা বুদ্ধিমান মেশিন তৈরির উপর দৃষ্টি নিবদ্ধ করে, যা মানুষের বুদ্ধিমত্তার প্রয়োজন এমন কাজ সম্পাদন করতে পারে। অর্থাৎ মানুষের বুদ্ধি দ্বারা যেটা একটা কাজ করতে প্রয়োজন হয়, সেখানে ওই মেশিনের বুদ্ধি দিয়ে কাজ করা যাচ্ছে, এটা হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আবিরা বলছে, হাউ ডাজ এআই ওয়ার্ক দেন? তাহলে এআই কীভাবে কাজ করে? আরিশা বলছে, ইট রিলাইস অন টু অ্যাপ্রোচেস। এটা দুভাবে কাজ করে, মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং। মেশিন লার্নিং enables computers to learn from data, and deep learning is a subset of machine learning that involves artificial neural networks inspired by the human brain. এটি দুটি পদ্ধতির উপর নির্ভর করে, মেশিন লার্নিং বা গভীর লার্নিং। মেশিন লার্নিং কম্পিউটারকে ডেটা থেকে শিখতে সক্ষম করে এবং গভীর শিক্ষা মেশিন লার্নিংয়ের একটি উপসেট যা মস্তিষ্ক দ্বারা অনুপ্রাণিত কৃত্রিম স্নায়বিক নেটওয়ার্কগুলির সাথে জড়িত। আবিরা, দ্যাট সাউন্ড কমপ্লেক্স, ক্যান ইউ গিভ মি অ্যান এক্সাম্পল অফ হাউ এআই ইজ ইউজড ইন রিয়েল লাইফ? ব্যাপারটা জটিলই মনে হচ্ছে, তুমি কি আমাকে একটি উদাহরণ দিতে পারো কীভাবে বাস্তব জীবনে এআই ব্যবহার করা হয়? শিওর, ফর ইনস্ট্যান্স অ্যান ইমেজ রিকগনিশন অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হোয়ার ইট আন্ডারস্ট্যান্ডস অ্যান্ড ইন্টারপ্রেটস হিউম্যান ল্যাঙ্গুয়েজ। অবশ্যই। উদাহরণস্বরূপ চিত্র শনাক্তকরণ এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণে, যেখানে এটি মানুষের ভাষা বোঝে এবং ব্যাখ্যা করে। সোজা কথা, এখন কিছু রোবট বের হয়েছে, মানুষ কথা বললে মানুষ যদি জিজ্ঞেস করে হাউ আর ইউ, ওটা জবাব দিতে পারে আই এম ফাইন। হাউ আর ইউ, ওই উল্টা আবার তোমাকে প্রশ্ন করতে পারে। অর্থাৎ এই যে মানুষের কথা বুঝতে পারে, মানুষের কথা শনাক্ত করতে পারে, এটাই হচ্ছে তোমার, এটাই বলা হচ্ছে আর কি এআই এর কাজ, ইমেজ রিকগনিশনটা। ঠিক আছে, দ্যাটস ইমপ্রেসিভ, বাট ক্যান এআই গো বিয়ন্ড রিকগনাইজিং ইমেজেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ল্যাঙ্গুয়েজ? এটা খুবই চিত্তাকর্ষক, কিন্তু এআই কি ছবি শনাক্ত করা এবং ভাষা বোঝার বাইরে যেতে পারে? অ্যাবসলিউটলি। এআই ইজ used in many fields, including healthcare, finance, and transportation. AI can help diagnose disease, assist in surgery, analyze vast amounts of data to detect patterns, and enable self-driving cars. অবশ্যই এআই স্বাস্থ্যসেবা, অর্থ এবং পরিবহন সহ অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। এআই রোগ নির্ণয় করতে, সার্জারিতে সহায়তা করতে, নির্দেশনগুলি শনাক্ত করতে এবং স্বচালিত গাড়ি সক্ষম করতে, প্রচুর পরিমাণে ডেটা বিশ্লেষণ করতে সহায়তা করতে পারে। আবিরা বলছে, ইট সিমস লাইক এআই হ্যাজ গুড পটেন্সিয়াল, বাট আর দেয়ার রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ইট? মনে হচ্ছে এআই এর ভালো সম্ভাবনা আছে, কিন্তু এর সঙ্গে কি কোনো ঝুঁকি যুক্ত আছে? আরিশা বলছে, ডেফিনেটলি, এআই রেজেস ইথিক্যাল অ্যান্ড সোশ্যাল কনসার্ন অ্যান্ড দেয়ার আর ডিসকাশন অ্যারাউন্ড প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, বাট এআই হ্যাজ পটেন্সিয়াল টু রেভলিউশনাইজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইমপ্রুভ এফিসিয়েন্সি. It will continue to shape the future.
অবশ্যই এআই নৈতিক এবং সামাজিক উদ্বেগ উত্থাপন করে এবং গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়, কিন্তু এআই এর শিল্পগুলিতে বিপ্লব ঘটানোর এবং দক্ষতা উন্নত করার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে রূপ দিতে থাকবে। আবিরা বলছে থ্যাঙ্কস এ লট আরিশা, অনেক ধন্যবাদ আরিশা। আচ্ছা দেখো, এখন আমাদেরকে উপরে আমাদের একটা কথা বলেছিল যে প্রথমে এই ডায়লগটা পড়তে হবে। এই ডায়লগটা পড়ে আমাদেরকে হোয়াই ইজ এআই ডিসকাসড নাউডেজ, কেন আজকাল এআই নিয়ে এত আলোচনা হচ্ছে, এই বিষয়ে একটা এক্সপ্লেনেটরি টেক্সট লিখতে বলছে। ঠিক আছে, দেখো এই যে একটা এক্সপ্লেনেটরি টেক্সট লিখতে বলেছে, আমরা এখন এই এক্সপ্লেনেটরি টেক্সটটা লিখলাম। দেখো তোমাদের জন্য এটা লিখে দেওয়া আছে, আমি আর এটা পড়ে দিচ্ছি না। ঠিক আছে, এআই সম্পর্কে যা কিছু বলার আছে আমরা যেহেতু এখানে পড়েছি, আমি এখানে দেখো তোমার ক্লাসে যখন স্যার বলবে এটা উত্তর করে জমা দিতে, তখন তুমি এখান থেকে জমা দিতে পারবে, এবং বাংলা সহ উত্তর করে দেওয়া আছে যেন তুমি সহজে বুঝতে পারো। ওকে, আমি আর এটা রিডিং পড়ছি না, হচ্ছে সেম জিনিস যেটা আমরা একটু আগে পড়লাম, তো সেম জিনিসটা আমরা ব্যাখ্যা আকারে ডায়ালগটাকেই কিছু তথ্য মানে এদিক ওদিক করে আমরা এখানে লিখে দিয়েছি। সো আমার মনে হয় না এটা বারবার রিডিং করার দরকার আছে। তোমার কাজ হচ্ছে, তুমি অনুবাদ সহ দেওয়া আছে, তুমি এখান থেকে পড়ে তোমার কাজে লাগাতে পারো। ওকে, আচ্ছা দেখো, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমি লিখেছি কোন পদ্ধতির সেটা বলি। এই যে এক্সপ্লেনেটরি টেক্সট লেখা যে বৈশিষ্ট্য আছে, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিতে হয়, যেটা ইন্ট্রোডাকশন পরে বোঝা যাবে যে এটা হচ্ছে মানে কোন বিষয়ে ব্যাখ্যা করতে বলছে। তারপর একটা প্রশ্ন থাকবে, হোয়াই ইজ এআই সাচ এ হট টপিক নাউডেজ, আজকাল এআই কেন এরকম একটা উত্তপ্ত বিষয় বা এটা মানে এত আলোচনার বিষয় কেন। ঠিক আছে, এরপর থাকবে কি, দেখো এই যে ক্যাজুয়াল মানে টেম্পোরাল কানেক্টরস থাকে, টেম্পোরাল কানেক্টিভস কোনগুলো, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এই যে কথাগুলো। ঠিক আছে, এই যে দেখছো এই যে দেওয়া আছে, এগুলো দিলাম। এই যে সেকেন্ডলি দিয়েছি এখানে, দ্বিতীয়ত, আফটার দ্যাট, তারপর দিয়েছে দেখো এই যে দেওয়া আছে সুন্দর করে, ইন কনক্লুশন। তার মানে এক্সপ্লেনেটরি টেক্সট লেখার বৈশিষ্ট্য মেনেই এই লেখাটা লেখা হয়েছে, যেটা তোমাকে তোমার অ্যাসাইনমেন্টটা বুঝতে সাহায্য করবে। স্যার যখন অ্যাসাইনমেন্ট দিবে তুমি এখান থেকে লিখে নিয়ে জমা দিতে পারবে। ওকে, আমরা এখন 9.4.1 আসি। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড টার্ন ইট ইন্টু অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট বাই অ্যাডিং মিসিং এলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট। নিম্নলিখিত পাঠ্যটি পড়ুন এবং একটি ব্যাখ্যামূলক পাঠ্যের অনুপস্থিত উপাদানগুলো যোগ করে এটিকে একটি ব্যাখ্যামূলক পাঠ্যে পরিণত করুন। প্রথমে বলছে আমাদেরকে খেয়াল করে দেখো, একটা অর্ধেক লেখা দেয়া আছে, এটাকে পূর্ণ করতে হবে, অর্থাৎ হিন্টস দেয়া আছে, ভূমিকা দেয়া আছে, উপসংহার দেয়া আছে, মাঝখানে দুটা কারণ লিখতে হবে এক্সপ্লেনেটরি টেক্সট ব্যবহার করে। টপিকটা হচ্ছে কজ অ্যান্ড এফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। তা আমাদেরকে বলছে রাইট দ্য টাইটেল অফ দ্য টেক্সট হিয়ার। তা আমরা লিখলাম জলবায়ু পরিবর্তনের কারণ এবং প্রভাব। এটা হচ্ছে আমাদের লেখার বিষয়। ঠিক আছে, এভাবে একটা টাইটেল দিতে বলেছে, আমরা দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এটা আন্ডারলাইন করে দিই, তাহলে বুঝে যাবে সহজে। আচ্ছা, এখন আসো বইতে যেটুকুলে আছে, বইতে লিখেছে ক্লাইমেট চেঞ্জ রেফার্স টু লং টার্ম শিফটস ইন ওয়েদার প্যাটার্নস অ্যান্ড গ্লোবাল টেম্পারেচার। ইট ইজ প্রাইমারিলি কজড বাই হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড ন্যাচারাল প্রসেস। It has significant impacts on environment, ecosystem, and human well-being. The primary driver of climate change is the increased concentration of greenhouse gases in Earth's atmosphere. জলবায়ু পরিবর্তন বলতে আবহাওয়ার ধরন এবং বৈশ্বিক তাপমাত্রার দীর্ঘমেয়াদী পরিবর্তনকে বোঝায়। এটি মূলত মানুষের ক্রিয়াকলাপ এবং প্রাকৃতিক প্রক্রিয়া দ্বারা সৃষ্ট। পরিবেশ, বাস্তুতন্ত্র এবং মানুষের কল্যাণে এর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রধান চালিকা শক্তি হলো পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি। এটা হচ্ছে এটা হচ্ছে ভূমিকা বইতে দেওয়া আছে, এবং বইতে তারপর আমাদের কি বলছে দেখো, এই অংশটা একটু ভালো করে দেখো। বইতে বলেছে নাও অ্যাড 2 or 3 রিজনস হোয়াই ক্লাইমেট ইজ চেঞ্জিং। এখন জলবায়ু পরিবর্তনের 2 থেকে 3টি কারণ যোগ করো। অলসো ইনক্লুডস এক্সাম্পল, ইলাস্ট্রেশনস আর কেস স্টাডিজ টু হেল্প দ্য রিডার ভিজুয়ালাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। এছাড়াও পাঠককে পাঠ্যটি কল্পনা করতে এবং বুঝতে সাহায্য করার জন্য উদাহরণ, চিত্র বা কেস স্টাডি অন্তর্ভুক্ত করো। আচ্ছা, এখন আমাদেরকে 2-3টা কারণ দিতে বলছে না, আমরা 2-3টা কারণ দিলাম নিচে দেখো। There are some reasons that cause climate change.
Firstly, plants and trees are essential in regulating climate change because they absorb carbon dioxide from the air and release oxygen back into it. Forest and bushland are carbon sinks, storing carbon that, if lost, cannot be restored by 2050. This is also known as irrecoverable carbon. জলবায়ু পরিবর্তনের কিছু কারণ রয়েছে। প্রথমত, জলবায়ু নিয়ন্ত্রণের জন্য গাছপালা অপরিহার্য, কারণ তারা বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং সেখানে অক্সিজেন ছেড়ে দেয়। বন এবং ঝোপঝাড় হলো কার্বন সিঙ্ক, যা কার্বন সংরক্ষণ করে, যদি হারিয়ে যায় 2050 সালের মধ্যে পুনরুদ্ধার করা যাবে না। এটি অপরিবর্তনীয় কার্বন নামেও পরিচিত। আচ্ছা, therefore if we are to keep global warming to 1.5 degrees Celsius, we must maintain and restore our forest. When vegetation is removed or burnt, the stored carbon is released into the atmosphere as carbon dioxide, contributing further to global warming. Up to 1/5 of global greenhouse gas pollution comes from deforestation and forest degradation. Secondly, এটা গেল হচ্ছে আমরা অনুবাদ করি যদি, জলবায়ু পরিবর্তনের কিছু কারণ রয়েছে। প্রথমত, জলবায়ু নিয়ন্ত্রণের জন্য গাছপালা অপরিহার্য কারণ, তারা এই অংশটুকু আমরা আগে পড়েছি, তাই না? আচ্ছা, ওকে, আমরা একটু দেখতেছি। অতএব আমরা যদি বিশ্ব উষ্ণায়নকে 1.5 ডিগ্রি সেলসিয়াসে রাখতে চাই, তবে আমাদের বনগুলো বজায় রাখতে এবং পুনরুদ্ধার করতে হবে। যখন গাছপালা অপসারণ করা হয় বা ফুরিয়ে ফেলা হয়, তখন সঞ্চিত কার্বন ডাইঅক্সাইড হিসেবে বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া হয়, যা বিশ্ব উষ্ণায়নে আরও অবদান রাখে। বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস দূষণের 1/5 পর্যন্ত বন উজাড় এবং বন অবক্ষয় থেকে আসে। Secondly, most cars, trucks, ships and planes run on fossil fuel that makes transportation a major contributor of greenhouse gases, especially carbon dioxide emissions. But emissions from ships and planes continue to grow. Transport accounts for nearly 1/4 of global energy-related carbon dioxide emissions. Transportation currently makes up roughly 24% of global carbon dioxide emissions. দ্বিতীয়ত, বেশিরভাগ গাড়ি, ট্রাক, জাহাজ এবং বিমান জীবাশ্ম জ্বালানিতে চলে। এটি পরিবহনকে গ্রিনহাউস গ্যাস, বিশেষত কার্বন ডাইঅক্সাইড নির্গমনের একটি প্রধান অবদানকারী করে তোলে, কিন্তু জাহাজ এবং বিমান থেকে নির্গমন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পরিবহন বিশ্বব্যাপী শক্তি সম্পর্কিত কার্বন ডাইঅক্সাইড নির্গমনের প্রায় 1/4 জন্য দায়ী। পরিবহন বর্তমানে বিশ্বব্যাপী কার্বন ডাইঅক্সাইড নির্গমনের প্রায় 24%, অর্থাৎ টোটাল যতটুকু হচ্ছে কার্বন নিঃসরণ হচ্ছে, তার মধ্যে 24%ই হচ্ছে ট্রান্সপোর্টেশন থেকে আসে, অর্থাৎ গাড়ি ধোঁয়ার থেকে আসে। আফটার দ্যাট, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড industry produces emissions mostly from burning fossil fuels to produce energy from things like cement, iron, steel, electronics, plastics, cloths and other goods. Mining and other industrial processes also release gases, as does the construction industry. এরপরে উৎপাদন এবং শিল্পগুলি নির্গমন উৎপাদন শিল্পগুলি এই যে গ্যাস উৎপাদন করে বা ধোঁয়া উৎপাদন করে, যেটা আমরা বলতে পারি কার্বন উৎপাদন করে। বেশিরভাগই জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে শুরু করে সিমেন্ট, লোহা, ইস্পাত, ইলেকট্রনিক্স, প্লাস্টিক, জামা কাপড় এবং অন্যান্য পণ্য তৈরির জন্য শক্তি উৎপাদন করে। খনন এবং অন্যান্য শিল্প প্রক্রিয়াগুলিও নির্মাণ শিল্পের মতো গ্যাস নির্গত করে। Machines used in manufacturing process often run on coal, oil or gas, and some materials like plastics are made from chemicals sourced from fossil fuels. The manufacturing industry is one of the largest contributors to greenhouse gas emissions and climate change worldwide. উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত যন্ত্রগুলি প্রায়শই কয়লা, তেল বা গ্যাস দিয়ে চলে এবং প্লাস্টিকের মতো কিছু উপকরণ জীবাশ্ম জ্বালানি থেকে প্রাপ্ত রাসায়নিক থেকে তৈরি করা হয়। বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন এবং জলবায়ু পরিবর্তনের উৎপাদন শিল্প অন্যতম বৃহত্তম অবদানকারী। আচ্ছা, এখানে তারপরের অংশটুকু যেটা আছে, এটা হচ্ছে বইতে দেওয়া আছে। দেখো, তোমার বইতে এই অংশটুকু লেখা আছে, ইন কনক্লুশন উই শুড ফাইন্ড আউট
solution. Renewable energy infrastructure can mitigate climate change. Protecting the forest, adopting responsible land use policies can help preserve ecosystems, and we can save on our earth. পরিশেষে আমরা আমাদের সমাধান বের করা উচিত পুনর্নবীকরণের জন্য শক্তি পরিকাঠামো জলবায়ু পরিবর্তনকে প্রশমিত করতে পারে, বন রক্ষা এবং দায়িত্বশীল ভূমি ব্যবহারের নীতি গ্রহণ বাস্তুতন্ত্র সংরক্ষণে সহায়তা করতে পারে, এবং আমরা আমাদের পৃথিবীকে বাঁচাতে পারি। ঠিক আছে, এইটুক গেল হচ্ছে 9.4.1। এখন 9.4.2 আসি। দেখো কি বলেছে, রিড দ্য কমপ্লিট টেক্সট ইন অ্যাক্টিভিটি 9.4.1 অ্যান্ড প্যারাফ্রেজ ইট। অর্থাৎ যে আমাদের 9.4.1 যে অ্যাক্টিভিটিটা আছে সেটা আবার পড়তে বলছে, এবং সেটা পরে প্যারাফ্রেজিংয়ের নিয়ম অনুসরণ করে একটা প্যারাফ্রেজ করতে বলেছে। প্যারাফ্রেজ মানে কি, নিজের ভাষায় ভিন্ন শব্দ দিয়ে হয় সিনোনিম অ্যান্টোনিম ব্যবহার করে, নয় সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন করে, না শব্দ যোগ বিয়োগ করে আমাদেরকে প্যারাফ্রেজ করতে হবে। তো সেটা কোনটা? 9.4.1। তো 9.4.1 কোনটা? আমরা দেখি যে 9.4.1 হচ্ছে এই মাত্র আমরা যেটা পড়লাম। ঠিক আছে, এই মাত্র আমরা যেটা পড়ছি, এখন এটাকে প্যারাফ্রেজ করতে হবে। তো প্যারাফ্রেজ করার প্রক্রিয়া অনুযায়ী সমস্ত প্যারাফ্রেজ করার নিয়ম মানে অ্যাপ্লাই করে আমরা এই লেখাটাকে, দেখো যে আনসারটা তুমি দেখতে পাচ্ছ, এটা আমরা অর্থ করে নিই এই কারণে যে পড়া উপরেরটাই, কথা উপরগুলোই কিন্তু এখন ভিন্ন ভাষায় ভিন্ন শব্দে ভিন্ন স্ট্রাকচারে লেখা হয়েছে প্যারাফ্রেজের নিয়ম অনুযায়ী। ক্লাসে স্যার যখন এটা তোমাকে বলবে, অ্যাসাইনমেন্ট দিবে, তখন তুমি এখান থেকে তুলে লিখে নিয়ে যাবে। জাস্ট উপরে সমস্ত অর্থ দেওয়া আছে, জাস্ট আমরা এখানে ভিন্ন ভাষা লিখেছি, তাই আমার নতুন করে অর্থ দিতে যাইনি, আর নতুন কোনো অর্থ দেওয়ার দরকারও নেই, কারণ হচ্ছে একই জিনিস। ঠিক আছে, এই যে যা দেখতে পাচ্ছ এখান থেকে জাস্ট পড়াটা তুলে নিয়ে যাবে, তুলে স্যার স্কুলে জমা দিবে, বা স্যার প্রেজেন্ট করতে বলে সে ক্লাসে প্রেজেন্ট করবে। 9.4.3 আসো। Now let's be attentive listener and observer and explain how to complete a work. To do the activity, follow the given steps. এখন আসুন একজন মনোযোগী শ্রোতা বা পর্যবেক্ষক হই এবং কীভাবে একটি কাজ সম্পূর্ণ করা যায় তা ব্যাখ্যা করি। কাজটি করার জন্য প্রদত্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন। First, listen to an audio or observe a video as many times as you need. এখন আসুন একজন মনোযোগী শ্রোতা বা পর্যবেক্ষক হই এবং কীভাবে একটি কাজ সম্পূর্ণ করা যায় তা ব্যাখ্যা করি। কাজটি করার জন্য প্রদত্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন। অর্থাৎ এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গাছ লাগানোর বিষয়ে একটা অডিও অথবা ভিডিও শোনানো হবে, অথবা পরে আমরা দেখব যে এটা ফ্লোচার্টের মাধ্যমে দেওয়া আছে। তারপর আমরা দেখি এখানে স্টেপগুলো কি বলা আছে। নাও নোট ডাউন দ্য স্টেপস টু প্ল্যান্ট এ ট্রি। এখন একটি গাছ লাগানোর ধাপগুলো লিখে রাখুন। Then write an explanatory text explaining how to plant a tree. Don't forget to use the elements of an explanatory text. তারপর কিভাবে একটি গাছ লাগানো যায় তা ব্যাখ্যা করে একটি ব্যাখ্যামূলক লেখা লিখুন। ব্যাখ্যামূলক পাঠ্যের উপাদানগুলো ব্যবহার করতে ভুলবেন না। Or use a given flowchart of the procedure to plant a tree. Then explain how to plant a tree. অথবা একটি গাছ লাগানোর জন্য পদ্ধতির একটি প্রদত্ত ফ্লোচার্ট ব্যবহার করুন। তারপর কিভাবে একটি গাছ লাগানো যায় তা ব্যাখ্যা করুন। লেটার রাইট অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট ফলোয়িং দ্য টেকনিক অফ রাইটিং অ্যান এক্সপ্লেনেটরি টেক্সট। পরে ব্যাখ্যামূলক পাঠ্য লেখার কৌশল অনুসরণ করে একটি ব্যাখ্যামূলক পাঠ্য লিখুন। মানে কৃষির উপরে এই যে গাছ টু প্ল্যান্ট এ ট্রি, গাছ লাগানোর এই প্রক্রিয়ার উপরে একটা এক্সপ্লেনেটরি টেক্সট লিখতে বলছে। ফাইনালি সাবমিট এ কপি অফ ইউর টেক্সট টু ইউর টিচার। সবশেষে আপনার পাঠ্যের একটি অনুলিপি আপনার শিক্ষকের কাছে জমা দিন। আচ্ছা, দেখো তোমার সামনে যদি বইটা থাকে এরকম একটা শিপের মধ্যে সিরিয়ালটা দেয়া আছে। চুজ এ প্লেস, একটি জায়গা বেছে নিন। ডিগ এ হোল, একটি গর্ত খনন করুন। প্রিপেয়ার দ্য সয়েল, মাটি প্রস্তুত করুন। প্লেস দ্য প্ল্যান্ট ইন দ্য হোল, গাছটিকে গর্তে রাখুন। ব্যাকফিল দ্য হোল, গর্তটি মাটি দ্বারা পুনর্ভর্তি করুন। ওয়াটার দ্য প্ল্যান্ট, গাছে পানি দিন। স্টেক দ্য প্ল্যান্ট, গাছের সাথে খুঁটি বেঁধে দিন। আচ্ছা, এখন এই স্টেপগুলোকে এক করে
আমাদেরকে লিখতে হবে হচ্ছে একটা এক্সপ্লেনেটরি টেক্সট। প্রথমে একটা শিরোনাম দিতে হবে, আমরা দিলাম হাউ টু প্ল্যান্ট এ ট্রি, কীভাবে একটি গাছ লাগাতে হয়। এটাকে এখন আমরা দাফে দাফে পুরোটা লিখেছি। দেখো সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমি আর লিখে দিয়েছি আর পড়ে দিচ্ছি না, কারণ হচ্ছে এখানে স্টেপগুলো সংক্ষেপে বর্ণনা করা আছে, আর এটা এখানে অর্থ সহকারে দিয়েছি। মানে যেহেতু তুমি ক্লাসে এটা প্রেজেন্ট করবে, তোমার যেন বোঝার ক্ষেত্রে সহজ হয়, সে কারণে আমরা বাংলা দিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, তারপরে দেখো এখানে দ্বিতীয় অংশটুকু যেভাবে লিখতে হয়, যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি লিখে দেওয়া আছে। কারণ হচ্ছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি দিতে হবে কেন, এর মধ্যে একটা কানেক্টরসগুলো দিতে হবে, যেগুলো হচ্ছে টেম্পোরাল কানেক্টরস। হ্যাঁ, এগুলো ব্যবহার করতে হবে এক্সপ্লেনেটরি রাইটিংয়ের মধ্যে। সেই নিয়ম মেনেই আমরা এটা লিখেছি, এবং তুমি দেখতে পাচ্ছ অলরেডি তোমার সামনে বিষয়টা আছে, অর্থ সহ দিয়ে দিয়েছি আমরা। দেখো দেন আফটার প্লেসিং দ্য ট্রি থেকে, এরপর দেন থেকে শুরু করে ফাইনালি, হ্যাঁ, এইখানে কানেক্টরসগুলো ব্যবহার আছে, আমরা তথ্যগুলো দিয়েছি, সাথে অনুবাদটা আছে। তুমি দেখো তোমার অনুবাদটা তোমাকে এই বিষয়টা বুঝতে অনেক সহযোগিতা করবে। তো পরিশেষে দেখো কনক্লুশন দিয়ে শেষ করেছি আমরা এটা। তো ক্লাসটা যেহেতু বড় হয়ে যাচ্ছে, আমি আর বড় না করে এখানে শেষ করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই সাবস্ক্রাইব করবে আর অন্যদের সাথে শেয়ার করবে। কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।